আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আমাদের বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। তোমরা জানো যে আমরা আমাদের এই চ্যানেলে সবগুলা বায়োলজির চ্যাপ্টার একদম ডিটেলস ভিডিও দিব। প্রথমে চ্যাপ্টারগুলোকে আমি ভেঙে ভেঙে আলাপ করি, তারপরে ওইটা রিলেটেড বোর্ডে কী কী সিকিউ আসতে পারে, ওইটা রিলেটেড বোর্ডে কী কী এমসিকিউ আসতে পারে, সেই ব্যাপারগুলো তোমাদেরকে আমি একদম ডিটেলস দেওয়ার চেষ্টা করি। তো আগে আমরা একটু ডিটেলস পার্টগুলো ক্লিয়ার করব, তারপরে এই অধ্যায়গুলো যেগুলো আছে এগুলো সবগুলোর ওয়ান শট ক্লাসও দেওয়া হবে। আগে একটু ওয়ান শট ক্লাস তো একদম শর্ট হয়ে যায়, যার কারণে ওইখানে দিলেও বিস্তারিতভাবে আমি তোমাদেরকে সব বুঝাইতে পারবো না। এই জন্য আগে একটু একটু করে বিস্তারিত পার্টগুলো ক্লিয়ার করে নিয়ে তারপরে ওয়ান শট ক্লাসও আমরা মুভ করবো, কিন্তু সেটা অনেক পরে। আপাতত যেহেতু তোমাদের হাতে সময় আসছে, আমরা এসএসসি 2028, দ্যাট মিনস অনেকটা লেন্দি একটা প্রসেস। আশা করতেছি আমি 3 মাসের মধ্যে তোমাদেরকে ফুল বই কাভার করে দিতে পারবো, এবং এই কোর্সটা পুরোটা আমি ফ্রিতে রান করতেছি। এটা একটু মাথায় রেখো তোমরা। যার কারণে এতদিন তোমাদের কাছে বায়োলজি রিলেটেড যে ভীতিগুলো লাগতো, যেরকম একটা ভীতি পরিবেশ তৈরি হইতো, আশা করি যে এখন আমি বায়োলজি পড়ানোর পর থেকে আর তোমাদের ওই ভীতিটা লাগবে না। আর আমার স্টুডেন্টদের আমি যাদেরকে অফলাইন ব্যাচেও পড়াই, ওরাও সাধারণত এই একই ধরনেরই মন্তব্য করে যে ভাই আগে তো অনেক বেশি প্যারা মনে হইতো বায়োলজি, বাট এখন তো আর প্যারাটা মনে হচ্ছে না। তো এই ক্লাসটা করলে তোমরাও হয়তো বা বুঝতে পারবে যে বায়োলজি আসলে কতটা ইজি, কত একটা ইজি সাবজেক্টকে আমাদের সামনে কত জটিলভাবে প্রেজেন্ট করা হয়। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করি। আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে তোমরা পেয়ে যাবা, চাইলে ওইখান থেকে করে নিতে পারো। তো আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা, একদম প্রথমে যখন আমি লেকচার পড়াই তখন ওদের সবাইকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো দেখি আমাদের এই চ্যাপ্টারের নাম কি। তো অনেক স্টুডেন্টই দেখা যায় যে এই চ্যাপ্টারের নামটা বলতে পারে না। এই চ্যাপ্টারের নাম জীবকোষ ও টিস্যু। চ্যাপ্টারের নাম কি? জীবকোষ ও টিস্যু। দ্যাট মিনস এখানে কী নিয়ে আলোচনা করা হবে? জীবকোষ নিয়ে আলোচনা করা হবে, আরেকটা অনেকগুলো কোষ মিলে যখন একটা টিস্যু হয়, এই টিস্যু নিয়ে আলোচনা করা হবে। কথাটা হয়তো আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় জীবের যে বডির স্ট্রাকচারের ভিতরে একদম যেই বেসিক স্ট্রাকচারাল ইউনিট আমরা যেটাকে বলি, সেটা কোষ। তো ওই কোষ নিয়ে আলোচনা করবে, আরেকটা অনেকগুলা কোষ একসাথে মিলিত হয়ে যে টিস্যু ফর্ম করে, সেই টিস্যু নিয়ে আমাদের এখানে আলোচনা করবে। এখন প্রথমেই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে জীবকোষ জিনিসটা আসলে কি, জীবকোষের সংজ্ঞাটা কি। তো আমরা হয়তো বা অনেকেই বুঝি যে আমাদের মতো যেসব যারা একটু এরকম বড় সড়ো যেসব প্রাণীগুলো, তাদের বডিতে অনেক ধরনের এরা সবাই বহুকোষী জীব। তার তাদের দেহেতে একটা বা দুইটা কোষ না, অসংখ্য লাখ লাখ কোটি কোটি কোষ আছে। বুঝাইতে পারছি? এখন এই কোষ জিনিসটা আসলে কি, এটা তো আমরা জাস্ট হাত দিলে আমাদের হাতের উপরই চলে আসে, যে আমরা ফিল করতে পারি যে আমাদের হাত পাই জায়গাগুলোতে কোষ আছে। কিন্তু এর বেসিক বিজ্ঞানীরা একটা আদর্শ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে কোষের। তো তারা এখানে কি বলতে চাইছে তোমরা দেখো। আমাদেরকে বলছে যে আগের যে শ্রেণীগুলাই ছিল, বিশেষ করে অষ্টম শ্রেণীতে যখন পড়ানো হয়, তখন এইখানে কোষ বলতে কি বোঝানো হয়? জীবকোষ জীবদেহের একক। এখন এই কথাটা বলতে আসলে কি বুঝাইছে? জীবকোষ জীবদেহের একক। এইটা কি যে কোনো জিনিসের একক কি হয় সেটাকে আগে একটু বুঝে আসি চলো। যেমন আমাদের বাসাবাড়ি যে আমরা বানাই, এই বাসাবাড়ির একক কি তোমরা কেউ বলতে পারবা? বাসাবাড়ির বেসিক স্ট্রাকচারাল ইউনিট বা একক ইট। তার এরকম অসংখ্য ইট একসাথে একটা আরেকটার উপর যুক্ত করতে 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 তারপরে বিশাল আকারে একটা কি বানানো হয়? বড় আকারে একটা বাসাকে বানানো হয়। কথা আমি ক্লিয়ারলি বুঝাইতে পারলাম তো? তার এই ইট এই বেসিক স্ট্রাকচারাল ইউনিট। এখন তুমি বলো তো, আমাদের যে একটা বডি আছে, এই বডিটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হইতেছে? এরকম অসংখ্য কোষ একটা আরেকটার সাথে মিশতে 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 মিশতেই তো তারপরে বড় আকারের এই বডিটা তৈরি হয়েছে। এই জন্য সাধারণত জীবকোষকে বলা হয় আমাদের দেহের একক, জীবদেহের একক। ক্লিয়ার? ওকে। এখন এইটা তো একদম একটা সহজ সরল ইন জেনারেল সংজ্ঞার মধ্যে হয়ে গেছে। আমরা যদি একটু কঠিনভাবে জানতে চাই, তখনই জীবকোষের সংজ্ঞা দেওয়ার জন্য সমসাময়িক দুইজন বিজ্ঞানী আছে, তাদেরকে বলা হয়েছে। ওরা দুইজন, একজন লুই আর একজন সিকেভিস। এই সিকেভিস আর এই লুই, ওরা জীবকোষের একটা আদর্শ সংজ্ঞা দিচ্ছে, যেটা কিনা 1969 সালে প্রকাশ পাইছে। এখন তোমাকে যদি পরীক্ষার হলে আসে জীবকোষ কি, তুমি যদি লেখো জীবকোষ জীবদেহের একক,
তাহলেও হয়ে যাবে। অনেক জায়গায় অনেক টিচাররা দেখি মার্কস দেয়, আবার কোনো কোনো টিচাররা মার্কস দেয় না, কারণ তোমাদের লেভেল অনুসারে এটা এতই ছোট একটা সংজ্ঞা হয়ে যায় যেটা আসলে আদর্শ সংজ্ঞা না। তো তখন তোমাদেরকে সিকেবি যা লোয়ের সংজ্ঞাটা লেখাই হচ্ছে সবচেয়ে বেস্ট উত্তর। আর যদি প্রশ্নের ভিতর উল্লেখ করে দেয় একটু কঠিন করার জন্য যে সিকেবি যা লোয়ের মতো হচ্ছে জীবকোষের সংজ্ঞাটা কি, তখন হচ্ছে তোমাদেরকে এই যে সিকেবি যা লোই যেই কথাটা বলছে এই মতেই হচ্ছে তোমাদের অ্যান্সারটা করতে হবে। তোমাদের আর হাতে তখন এখানে অপশন থাকবে না। আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি তো ব্যাপারটা। এই জন্য আসো সিকেবি যা লোই কী বলছে এই ব্যাপারটাকে একটু দেখে নিই। সিকেপি যা লোই 1969 সালে হচ্ছে প্রথম এই সংজ্ঞাটা দিচ্ছে, বলছে হচ্ছে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত। বুঝছো, ওনার সংজ্ঞাটাকে আমি ভাগ করে দিব, তাইলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। উনি প্রথম যে এই পার্টটা বলছে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, তাহা এমন সত্তাকেই কোষ বলা হয়। তাহলে ওনার মোট সংজ্ঞার বৈশিষ্ট্যটার ভিতর আমরা মোট কয়টা পার্ট দেখতে পাইতেছি বলতে পারবো? ওনার বেসিক সংজ্ঞার বৈশিষ্ট্যের ভিতর আমরা মোট 3টা পার্ট এখান থেকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, তারপর একটা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, আর আরেকটা হচ্ছে যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এই 3টা জিনিসকে তোমরা হচ্ছে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে বলছে কি বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। এখন একটা কোষ আরেকটা কোষের সাথে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত বলতে বুঝাইছে এটা যে ধরো যে এইটা হচ্ছে একটা কোষ আর এইটা হচ্ছে আরেকটা কোষ, এই যে পাশাপাশি দুইটা কোষ আছে, এই কোষ থেকে পানি প্লাস খনিজ লবণ এটা তার পাশের কোষে চলে যেতে পারবে, এই কোষ থেকে এটা তার এই পাশের কোষে আসবে। তার মানে এদের মধ্যে কিন্তু পানি আর খনিজ লবণ এই জিনিসগুলো আদান প্রদান হইতে পারে, বা বিভিন্ন ধরনের বস্তু যেগুলো কিনা লিকুইড টাইপের এগুলো আদান প্রদান হইতে পারে। কিন্তু কখনো এইটার ভিতরে নিউক্লিয়াসটা পুরোপুরি রূপে এটার ভিতরে সরাসরি চলে যাবে না। বুঝতে পারছো যে এই বাহিরের দিকের যে চামড়াটা আছে এই চামড়াটা ভেদ করে হয়তো বা নিউক্লিয়াসটাই ভিতর থেকে পুরোটা বাহিরে চলে যাবে এমন না, বা এটার ভিতরে যে মাইট্রোকন্ড্রিয়া আছে একটা মাইট্রোকন্ড্রিয়া এখান থেকে সরাসরি এইখানে চলে যাবে, ব্যাপারটা কিন্তু এরকমও না। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে এই যে পর্দাটা আছে মাঝখানে দেখতে পাচ্ছ এইটা বৈষম্য করতেছে, যে কিছু কিছু জিনিসকে যাইতে দিচ্ছে আবার কিছু কিছু জিনিসকে যাইতে দিচ্ছে না, ব্যাপারটা কীরকম না। এই জন্যে মাঝখানের যে পর্দাটা এই পর্দাটাকে আমাদেরকে বলা হচ্ছে এটা হচ্ছে একটা বৈষম্যবেদ্য পর্দা। এই যে মাঝখানের এই পর্দা এটা কীরকম বৈষম্যবেদ্য, কাউকে যাইতে দিচ্ছে আবার কাউকে যাইতে দিচ্ছে না। এরপরে সেকেন্ড যে পার্টটা বলছে জীবজ ক্রিয়াকলাপের একক, এটা তো আমি তোমাদেরকে বলেই আসছি উপরের লাইন যে জীবকোষের একক বলতে সাধারণত কী বোঝায়। আর থার্ড যে পার্টটা আছে এটা বলছে কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ কি, যে একটা কোষ বিভাজিত হয়ে ও নিজের থেকে এরকম দুইটা দুইটা বিভাজিত হয়ে 4টা এরকমভাবে অংশ তৈরি করতে পারে এমন সত্তাকেই কোষ বলছে। তাহলে একটু খেয়াল করে দেখো উপরে হচ্ছে জীবকোষ হচ্ছে জীবদেহের একক এই পার্টটা, আর এই যে জীবজ ক্রিয়াকলাপের একক এই যে এই পার্টটা, শুধু এইটুক না। তাহলে সিকিবি যা লুই কিন্তু একটা আদর্শ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে। দ্যাট মিনস ওরা এই যে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, তারপরে হচ্ছে এই যে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই প্রতিরূপ তৈরি করতে পারে এই ব্যাপারগুলোকে ওরা এক্সট্রাভাবে যুক্ত করছে। আর যেটা পরীক্ষায় কোষের সংজ্ঞা আসলে তোমরা এই সিকিবি যা লুইর মতের এই সংজ্ঞাটাই হচ্ছে এইখানে দেওয়া বেস্ট হবে। তাহলে আশা করি যে বইয়ের এই পার্টটা থেকে তোমাদের আর কোনো সমস্যা নেই, এই জীবকোষ কি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসো সেকেন্ড যে পার্টটা আছে জীবকোষের এই প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কোষের প্রকারভেদ আবার বলতে কি বোঝায় তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই। এইটাও কিন্তু কোষের প্রকারভেদ, এই যে নিচে যেটা দেখতেছো এইটাও কিন্তু এই যে কোষের প্রকারভেদ, এই যে দেহকোষ আর জনন কোষ এইখানেও যেও দেখছো এটাও কোষের প্রকারভেদ, আবার প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ এটাও কিন্তু কোষের প্রকারভেদ। এখন কথা হয়েছে তাহলে একটা কোষটা কত ভাগে ভাগ করছে, আমি এইটা বোঝার জন্য তোমাদেরকে আগে একটা উদাহরণটা নিই। আচ্ছা বলো তো, ধরো তো তোমরা ওই পাশে কে শুনতেছো, একটা ছেলে বা একটা মেয়ে শুনতেছো, ধরলাম যে একটা ছেলে শুনতেছো। তাহলে এইখানের কনসেপ্টটা কীরকম হবে, তুমি একটা মানুষ, তার মানে তুমি কিন্তু কারোর জন্য ছেলে হিসেবে কাজ করতেছো, তুমি কিন্তু কারোর জন্য ভাই হিসেবে কাজ করতেছো, তুমিই কিন্তু কারোর জন্য স্বামী হিসেবে কাজ করতেছো। তার মানে ব্যক্তিটা কি এখানে চেঞ্জ হয়েছে? ব্যক্তিটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি, ব্যক্তি কিন্তু সিমিলারলি আছে, কিন্তু ওকে আসলে আমরা আলাদা আলাদা কন্ডিশনের উপর ভিত্তি করে আলাদা আলাদা নাম দিতেছি। একদম ক্লিয়ার তো? তার মানে একটা ফিক্সড জিনিসকেও যখন প্যারামিটার চেঞ্জ করা হয়, যখন আলাদা আলাদা জিনিসের উপর ভিত্তি করে চিন্তা করা হয়, তখন কিন্তু আলাদা আলাদা নাম হয়ে যায়। তো কোষের প্রকারভেদের ব্যাপারটাও হচ্ছে হুবহু এরকম, যে আমরা প্রথমে হচ্ছে যদি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষটাকে ভাগ করতে যাই তাহলে হচ্ছে কোষ বেসিক্যালি দুই ধরনের।
একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে কি প্রকৃত কোষ, এই মোট দুইটা। আর যদি আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি না করে কাজের উপর ভিত্তি করে ভাগ করতে চাই, তখনও আবার কোষ ভিন্ন দুইটা ধরনের, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আমি ক্লিয়ারলি বুঝাইতে পারলাম তো? তার মানে এইটাও কোষের ডিফারেন্সিয়েশন, ওই পরে যেটা দেখাইলাম ওইটাও কিন্তু কোষের ডিফারেন্সিয়েশন। এখন তোমাদেরকে আসলে জানতে হবে বা পরীক্ষার হলে আসলে এটা বুঝতে হবে, তোমাকে কি কোষের গঠন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ভাগ করতে বলছে নাকি কাজের উপর ভিত্তি করে ভাগ করতে বলছে, এই টপিকটা হচ্ছে তোমাদেরকে আগে জানতে হবে। এখন ধরো যে আমি মাঝে মধ্যেই যখন পড়াইতে যাই অফলাইন কোচিং সেন্টারগুলোতে, তখন আমি ওদেরকে হঠাৎ করে প্রশ্ন করি, বলো তো কোষ কত প্রকার? তখন ওরা সবাই বলতে পারে যে হ্যাঁ কোষ দুই প্রকার। কেউ কেউ কোষের এই প্রকারভেদটা বলে, কেউ কেউ কোষের ওই প্রকারভেদটা বলে। এবং এই দুইটা গ্রুপের একটা গ্রুপেরও কিন্তু হয় নাই প্রশ্নের উত্তর, ওদেরকে দুইটাই একত্রে বলার দরকার ছিল। বুঝাইতে পারছি? কারণ কি, কারণ আমি তো আর কোনো এরকম নিউক্লিয়াস গঠনের উপর ভিত্তি করে নাকি কাজের উপর ভিত্তি করে এই টপিক ভাগ করে দিইনি ভাই তোমাকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি কোষ কত প্রকার, তার মানে তুমি তো বুঝতেছো না যে কোন প্রকারভেদটা আমি তোমার কাছ থেকে জানতে চাইতেছি। দ্যাটস ওয়াই তোমাকে এখানে কিন্তু দুইটাই উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। ওকে, তো আমরা এখন আসলে এই টপিকে ফেরত আসি। সকল জীবকোষ একরকম না, হ্যাঁ এটা আমরা বুঝতেই পারতেছি, এদের গঠনগত একটা পার্থক্য থাকবে। গঠনগত পার্থক্য বলতে কি বুঝাইছে জানো? যে তোমার বডির ধরো যে জিহ্বার যেই কোষটা আসছে আর নাকের যেই এইখানের তো কোষ দিয়ে গঠিত, এখন নাকের কোষ আর জিহ্বার কোষ দুইটা কি একই হবে কোনো দিন? এটা তুমি বলো তো চিন্তা করে। নাকের কোষের গঠন কীরকম হবে? ওইটা নিঃশ্বাসের সাথে কোনো একটা ঘ্রাণ নেওয়ার উপযোগী করে তৈরি করা হবে। আর জিহ্বার কোষের গঠনটা কীরকম হবে? জিহ্বার কোষের গঠনটা হবে কি তোমার হচ্ছে স্বাদ নেওয়ার উপযোগী করে তৈরি করা হবে। তাহলে দুইটা কোষের গঠনই তো বেসিক্যালি ভিন্ন, কারণ দুজনের কাজই ভিন্ন ভিন্ন। এই জন্য বলছে যে এদের মধ্যে গঠনগতভাবে আল্লাহ তাআলা পার্থক্য সৃষ্টি করে দিচ্ছে, আবার আকৃতি এবং কাজের ভিতরে এদেরকে পার্থক্য করে দিচ্ছে, যে কে ঠিক কোথায় অবস্থান করবে, কার কাজ কীরকম, কে দেখতে কীরকম হবে, এই ব্যাপারগুলো। এখন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ বলি আমরা একটাকে, আর একটাকে বলি হচ্ছে প্রকৃত কোষ। এখন আদি কোষ জিনিসটা কি আর প্রকৃত কোষ জিনিসটা কি, এইটা আমরা আরেকটু সামনে গেলে আরও ডিটেলস জানতে পারবো। এইখানে বলছে নিউক্লিয়াসের গঠন, বুঝছো কথাটা? তার মানে হচ্ছে এই দুইটা কোষের বেসিক পার্থক্য হবে নিউক্লিয়াসটা দেখতে হয়তো বা একটা নিউক্লিয়াস দেখতে একরকম হবে, অন্যটা নিউক্লিয়াস দেখতে অন্যরকম হবে। ক্লিয়ার কথাটা তো? এখন এই যে দুইটা পার্টিশনের যে হিসাবটা আসছে, যে এইখানে আমাদেরকে বলছে কি আদি কোষ, এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারও কিছুটা আলোচনা করছি। আদি কোষটা দেখতে কেমন আমি যদি তোমাদেরকে একটু বলি, এই সাইডে একটু তাকাও। একদম ধরো যে এইটা হচ্ছে তোমার একটা কোষ, এটা হচ্ছে তোমার একটা কোষের স্ট্রাকচার। এখন এইটার ভিতরে প্রথমে কি থাকবে, যে বাহিরের দিকে কোষ প্রাচীর আসছে, একদম বাহিরের দিকে যেটা, এটা আঁকার চেষ্টা করলাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর পর কোষের ভিতরে থকথক এরকম জেলির মতো কি থাকবে, কোষের ভিতরে থকথক এরকম জেলির মতো আমার সাইটোপ্লাজমগুলো ছড়ানো ছিটানো থাকবে। এটার ভিতরেই কিন্তু সাইটোপ্লাজমগুলো ছড়ানো ছিটানো থাকবে। আর আদি কোষের মধ্যে দেখা যায় যে নিউক্লিয়াসটা ভিতরের যে নিউক্লিওপ্লাজম সেইটা এরকমভাবে একটু ছড়ানো ছিটানো আছে, ক্রোমোজোমগুলো এরকম হালকা একটু পেঁচানো পেঁচানো আছে। আর এইটুকুই, এটা হচ্ছে এটা নিউক্লিয়াসের গঠন। এবং এইটার ভিতর শুধুমাত্র অর্গানলস হিসেবে একটা অর্গানলস আছে, সেটা হচ্ছে রাইবোজোম আছে। এই রাইবোজোম ব্যতীত আর বাদ বাকি কেউ হচ্ছে এটার ভিতর নাই। ক্লিয়ার ব্যাপারটা? এইটা হচ্ছে একটা কিসের গঠন, এইটা হচ্ছে একটা আদি কোষের গঠন, আদি কোষের গঠন। আর অপর দিকে যদি তোমরা একটু খেয়াল করো, যে প্রকৃত কোষ যেটা আছে নিচের এই যে টপিকটা, এই প্রকৃত কোষের গঠনটা কীরকম হবে, এই কোষটার ভিতরে এই যে বাইরের দিকে এরকম একটা ধরো যে কোষ প্রাচীর আছে। এখন এইটার ভিতরের এরকমভাবে সাইটোপ্লাজমের মতো উপাদানগুলো হচ্ছে খুব সুন্দর মতো থাকবে। তারপরে এইটার যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আগে বাহিরের দিকে খুব সুন্দর একটা পর্দা দিয়ে আবৃত করা থাকবে। আগে একটা কি দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা, আমরা নিউক্লিয়াসের গঠনে এখানে গিয়ে দেখব, দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা দ্বারা আবৃত করা থাকবে। তারপরে হচ্ছে এইটার ভিতরে ক্রোমাটিন এই যেরকম তন্তুগুলো থাকবে, এগুলো এরকম প্যাচ খেয়ে খুব সুন্দর মতো অবস্থান করবে, একটা জায়গায় প্যাচটা গিয়ে খুব বেশি পরিমাণে হবে। আর এইটার ভিতর নিউক্লিওপ্লাজম নামক একটা উপাদান থাকবে। এই হচ্ছে আমাদের এইখানে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটার বেসিক একটা গঠন বা বেসিক একটা স্ট্রাকচার। বুঝাতে পারছি? এখন তুমি বলো তো, এটার নাম হচ্ছে কিন্তু প্রকৃত কোষ, এটার নাম হচ্ছে কি প্রকৃত কোষ। এখন উপরে যে আদি কোষটা দেখছো ওইটার নিউক্লিয়াসের গঠনটা ভালো, নাকি নিচে যে প্রকৃত কোষটা দেখলা এইটার নিউক্লিয়াসের গঠনটা ভালো, বলো তো দেখি? অবভিয়াসলি চিন্তা করতে পারতেছো। প্লাস এই প্রকৃত কোষের ভিতর এরকম মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে প্লাস্টিড, তারপরে হচ্ছে রাইবোজোম, এরকম যাবতীয় অন্যান্য যত ধরনের অর্গানলস আছে সবগুলোই কিন্তু এটার মধ্যে প্রেজেন্ট থাকবে।
এটার মধ্যে বাদবাকি যত ধরনের অর্গানুলস আছে সব এখানে প্রেজেন্ট থাকে, মানে অঙ্গাণু। আর এটার ভিতর কিন্তু ওরকম কোনো অঙ্গাণু প্রেজেন্ট নাই। এখন এই আমার ওই অঙ্গাণু কোনটা প্রেজেন্ট আছে ওইটা আমরা পরে দেখবো, বাট আগে হচ্ছে ভাগটা তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে করতেছে। তাহলে দেখো কার নিউক্লিয়াসটা দেখতে সুন্দর, অবভিয়াসলি বুঝতে পারতেছো প্রকৃত কোষের নিউক্লিয়াসটা দেখতে সুন্দর। এই জন্য সাধারণত আমাদেরকে এই প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বলা হয়। এইটার নিউক্লিয়াসের গঠনটা দেখতে সুকেন্দ্রিক, কেন্দ্রিকা বলতে এখানে নিউক্লিয়াসকে আলটিমেটলি মিন করতে চাইছে। ওকে, আসলে আমরা একটু যদি এই বইয়ের পড়াগুলো দেখি তাহলে কি বলছে, আদি কোষের ব্যাপারটা আগে হচ্ছে আমরা একটু ডিটেলস বলি। এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। অবভিয়াসলি তোমাকে এতক্ষণ আমি বলে ফেলছি, উপরের এই কোষ বিভাজনে কখনো তুমি দেখতে পাচ্ছ না কোনো সুগঠিত, এই যে এখানে কোনো সুন্দর গঠিত নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য এদেরকে আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। আর ওই যে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ কথাটার থেকেই পরবর্তীতে নিউক্লিয়াস শব্দটা বাদ দিয়ে আদি কোষ বানিয়ে দিচ্ছে এবং বলছে কি দেখো ওই যে আমরা যেটা বললাম এইসব কোষের নিউক্লিয়াস কখনো কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। ভাই এই যে এইটার চারপাশে দেখো খুব সুন্দর মতো একটা পর্দার মতো আছে নিচেরটা, কিন্তু উপরেরটার চারপাশে কিরকম কোনো পর্দা বা এরকম চারপাশ থেকে বেরিয়ারের মতো কিছু আছে, কিছুই কিন্তু নাই। এই জন্য বলছে যে এই কোষের নিউক্লিয়াস এরকম কোনো পর্দা দ্বারা কি করা থাকবে না, আবৃত করা থাকবে না। তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো আছে। এবং এটা দেখো তো এটা সত্যি কথা কিনা, এই যে এইটার ভিতরের যে নিউক্লিয় বস্তু, এই যে এটার ভিতরের যে নিউক্লিয় বস্তু, এই নিউক্লিয় বস্তু কোথায় ছড়ানো, এই যে পুরো সাইটোপ্লাজমের মধ্যের ভিতরে ছড়ানো, সেটা না বলতে পারি। মানে এই সাইটোপ্লাজম আর ভিতরের নিউক্লিয় বস্তু এই দুইটার মধ্যে কি আলাদা কোনো বেরিয়ারের মতো পোর্শন আসছে? এই যে এইখানে কি এরকম বেরিয়ারের মতো কোনো পোর্শন আসছে দেখো তো না, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এটার ভিতরে হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই দুইটার মধ্যে এরকম বাইরের দিকে কোনো বেরিয়ারের মতো নেই। এই জন্য বলতে পারি যে আমরা নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াসের ভিতরের জিনিসগুলো সাইটোপ্লাজমের মধ্যেই খুব সুন্দর মতো ছড়ানো ছিটানো অবস্থায় আসছে। আর ওই যে বলছি এইটার ভিতর অঙ্গাণু হিসেবে শুধুমাত্র একটাই থাকবে, দ্যাট ইজ কল রাইবোজোম, আর বাদ বাকি কোনো অঙ্গাণু থাকবে না, দেখো ওইটাই বলছে। এইসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোনো অঙ্গাণু থাকে না, শুধু একমাত্র একটা অঙ্গাণুই থাকে, সেটার নাম হচ্ছে কি আমাদের রাইবোজোম, সেটা হচ্ছে আমাদের রাইবোজোম থাকবে। এবং কোষের মধ্যে কেবল হচ্ছে যে ইয়া থাকবে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকবে একদম ভিতরে, এই ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র ডিএনএটা অবস্থান করবে, আর কেউ থাকবে না। এবং এই আদিকোষ শুধুমাত্র দুইটা জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে গঠনটা তো তোমাদেরকে আমি বুঝাইতে পারলাম, আদিকোষ বলতে কি বুঝাই স্যার, এটার গঠন দেখতে কেমন। প্রথমেই খেয়াল করো এইখানে এইটা বলতে চাইলো যে এটার কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি এটার কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই। এটা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, অবভিয়াসলি এটা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এসব কোষে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, এই যে দেখো এটার বাইরের দিকে কোনো পর্দা নেই, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমের মধ্যে সুন্দর মতো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। কোষের মধ্যে কোনো অঙ্গাণু থাকে না, একমাত্র রাইবোজোম অঙ্গাণুটা থাকে, আর ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। আর উদাহরণ হিসেবে দুইটা আমাদেরকে বলতে চাইছে, একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, আরেকটা বলতে চাইছে ব্যাকটেরিয়া। ক্লিয়ার? এইবার আসলে তার বিপরীতটা প্রকৃত কোষ যেটা আছে এটা আমরা একটু দেখি। আমাদেরকে প্রথমেই একদম বলতে চাইছে এটা নিউক্লিয়াস সুগঠিত, বা এটা তো বলার অপশনই রাখেন, আমরা তো এই যে এখানে দেখতেই পাচ্ছি এই সাইডে যে হ্যাঁ এটা নিউক্লিয়াসটা কত সুন্দর মতো, এই যে একটা সুগঠিত নিউক্লিয়াস এখানে অবস্থান করতেছে। নিউক্লিয়ার ঝিল্লি, এই যে বাইরের দিকে যে আবরণটা আছে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। তো এই নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তুগুলো পরিবেষ্টিত এবং সুসংগঠিত। পরিবেষ্টিত বলতে কি বোঝায়? পরিবেষ্টিত বলতে বোঝায় কি এরকম চারদিক থেকে সুন্দর মতো ঘেরা। আর একদম সুসংগঠিত বলতে বোঝায় এটা একটা স্টেবল অর্গান। তো এটি আমাদেরকে বললো এটা চারদিক থেকে এরকম নিউক্লিয় বস্তুগুলো পরিবেষ্টিত এবং সুসংগঠিত। এসব কোষে রাইবোজোম সহ বাদবাকি সকল অঙ্গাণু উপস্থিতি, যে বললাম রাইবোজোম যেমন থাকবে, সাথে অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই সবাই থাকবে। আর এইটার ভিতর কোষের ভিতর ক্রোমোজোম যেটা থাকবে, এই ক্রোমোজোমে ডিএনএ, হিস্টোন এবং প্রোটিন থাকবে। এটা কিন্তু পরীক্ষা একবার আসছিল যে সুকেন্দ্রিক কোষের ক্রোমোজোমে কোন কোন উপাদানগুলো থাকে, একটা হচ্ছে ডিএনএ থাকে, প্রোটিন থাকে, আর একটা হচ্ছে হিস্টোন উপাদানটা থাকে। এই তিনটা নিয়ে হচ্ছে এটার ভিতরে এই যে ক্রোমোজোম, এই যে পেছানো পেছানো যে ক্রোমোজোমগুলো আছে এটা গঠন হবে এবং অন্যান্য উপাদান সাথে থাকবে। আর অধিকাংশ জীবকোষে পাওয়া যায় এটার উদাহরণের ভিতরে। তো পরীক্ষায় আমাদের আসলে এই দুইটার ভিতর মনে রাখবে একটা জিনিসই আসবে, সেটা হচ্ছে খ নম্বরে পার্থক্য আকারে আসবে। এবং এই পার্থক্য খ নং ব্যতীত আর কোথাও সেরকম আসার ইয়া নেই। এবং এই খ নংটার জায়গায় এখন তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন রিপ্লেস হয়েছে, দ্যাট মিনস এটা সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরেও আসার একটা সম্ভাবনা আছে। এই জন্য পার্থক্য আকারে শিখবে। আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিছি পার্থক্য করতে পারবো। যেমন এই যে প্রথম পার্থক্য করবা কি, এটা সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, এটা থাকে না, আর এটার ভিতর থাকে। এটা আদি নিউক্লিয়াসযুক্ত বলা হয়, এটাকে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত বলা হয়। এটার চারদিকে পরিবেষ্টিত থাকে, এটার চারদিকে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। এটার নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, এটা ছড়ানো থাকে না।
না। এখানে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে, এটাতে থাকে না। তারপরে হচ্ছে এই সিকোয়েন্স থেকে ডিএনএ প্রোটিন হিস্টোন দ্বারা গঠিত, এটা শুধু ডিএনএ দ্বারা গঠিত। এটা সকল জীবকোষে পাওয়া যায়, এটা নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। আর পারলে পাশে হচ্ছে এই যে এই সাইডে দুইটা যে চিত্র এঁকে দিয়েছে, এই চিত্র দুইটার একটা সংক্ষিপ্ত ফর্ম তোমরা এঁকে দিও, তাইলে হচ্ছে তোমাদের জন্য আরও ভালো হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো, কোষের প্রকারভেদের মধ্যে আমরা আসলে কী বলতে চাইছি। এইবার আসলে হচ্ছে কাজের ধরনের উপর ভিত্তি করে আবার আমরা হচ্ছে কোষকে ভাগ করি, যে কাজের উপর ভিত্তি করে সাধারণত কোষকে কত ভাগে ভাগ করা যায়। কাজের উপর ভিত্তি করেও কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। বেসিক পার্ট। এখন নাম দুইটা থেকেই তোমরা হয়তো বা এখান থেকে আন্দাজ করে ফেলছো যে ওরা কার কী কাজ। যেমন দেহকোষ, এটার কাজ কী হবে বলো তো? এটার কাজ হবে দেহ গঠন করা ভাই। আর জনন কোষ, এটার কাজ কী হবে? এটার কাজ হবে প্রজননে অংশগ্রহণ করা। তাহলে যে আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে দেহকোষ বলতেছে আর একটাকে যে জনন কোষ বলতেছে। দেহকোষের কাজ হচ্ছে স্টেবলি তোমার বডিটা, তুমি যাতে দৈর্ঘ্যে লম্বা হওয়া আরও, তুমি জানি মোটা সোটা হইতে পারো, এই ব্যাপারগুলো হচ্ছে দেখাই দেহকোষের বেসিক কাজ। আর জনন কোষের বেসিক কাজ কি? তোমার প্রজননের কাজে সহায়তা করে, এটাই হচ্ছে জনন কোষের বেসিক কাজ। ক্লিয়ার? আসো আমরা হচ্ছে এখানে একটু দেখি। দেহকোষ প্রথম আমাদের যে টপিকটা আসছে এটা, আর দ্বিতীয় টপিকটার নাম হচ্ছে জনন কোষ। এখন দেহকোষের ভিতর আমাদেরকে প্রথমে বলছে বহুকোষী জীব দেহের দেহ গঠনে হচ্ছে এরা অংশগ্রহণ করবে। এটা বলার কি আসছে? দেহকোষ তো সাধারণত দেহ গঠনে অংশগ্রহণ করবে, বলছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন এই মাইটোসিস কোষ বিভাজনটা আমরা আমাদের এর পরের যে চ্যাপ্টার আসছে ওইখানে হচ্ছে দেখব, যে মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয়, কারা কারা এই মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করে, কিভাবে করে, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা একদম ডিটেলস জানার চেষ্টা করব। তো আমাদের এইখানে যে মাইটোসিস কোষ বিভাজন আছে, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই হচ্ছে দেহকোষ বিভাজিত হয়ে একটার থেকে দুইটা, দুইটার থেকে চারটা এইভাবে হচ্ছে পরিণত হয়। এবং এইটার মাধ্যমেই হচ্ছে আমাদের দেহের যে বৃদ্ধি আছে, এই দেহটা বড় হইতে থাকে। এখন চিন্তা করো তুমি, একটা মাত্র কোষ আছে, তাহলে এইখানে যা হবে একটার থেকে দুইটা হয়েছে, দুইটা হয়ে এরকম তার চেয়ে আর একটু বড় হবে। দেখো দুইটার থেকে যখন চারটা হবে, তার মানে তখন হচ্ছে বডির ইয়ার সংখ্যা কী হবে? আরও বড় হবে। তো এইটাই বললো যে এইভাবেই হচ্ছে দেহকোষটা বিভাজিত হয় এবং এইভাবেই হচ্ছে দেহের বৃদ্ধি ঘটে। যেমন বিভিন্ন তন্ত্র বলো, অঙ্গ প্রত্যঙ্গের গঠন বলো, এগুলো হচ্ছে দেহকোষের অংশ নয়। এখন তোমার বিভিন্ন অঙ্গ দেহের, এই দেহকোষ কোথায় থাকবে? এটা একদম কমনলি যদি তোমাকে বলি, দেহের অঙ্গগুলোতেই তো সাধারণত থাকবে। এই কথাটি আমাদেরকে বলছে যে দেহকোষ। তাহলে এখান থেকে তোমরা জাস্ট একদম পড়লে কি বুঝা, দেহকোষ বা জীবদেহের দেহ গঠনে অংশগ্রহণ করে। এটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটার থেকে দুইটা, দুইটার থেকে চারটা, চারটার থেকে আটটা, এইভাবে হচ্ছে ভাগ হয়। আর এটার মাধ্যমেই দেহের বৃদ্ধি ঘটে এবং বিভিন্ন তন্ত্র বলো, অঙ্গ প্রত্যঙ্গ বলো, এইসব দেহকোষেরই এক একটা অংশ। আর এরপরে আরেকটা যে পার্টটা আছে, এটাকে বলা হয় জনন কোষ। জনন কোষ কীভাবে ইয়া হয়? এটা বলছে যৌন প্রজনন বা যৌনক্রম দেখা যায় এরকম সাধারণত জীবে ইয়া হয়। যৌন প্রজনন বলতে কি বোঝায়? যেমন সব জীব কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে বংশবৃদ্ধি করে না। হিউম্যান প্লাস আদার্স যেই প্রাণীগুলো আছে, এরা সাধারণত একটু বেশি উন্নত। তো এরা সাধারণত দেখা যায় কি, একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে, এবং এই ছেলে মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে তারপরে হচ্ছে বাচ্চাগুলো জন্ম দেয়, এবং এই প্রসেসটাকেই বলা হয় যৌন প্রজনন। এখন যেই সব জীব সাধারণত এই যৌন প্রজনন করে, ওদের বডিতে সাধারণত হচ্ছে এই জনন কোষগুলো উৎপন্ন হয়। এমন জীবে এই জনন কোষগুলো উৎপন্ন হয়, এবং বলছে এটা মিওসিস পদ্ধতির মাধ্যমে। জনন কোষের যে বিভাজনটা হয়, এটা কিন্তু মিওসিস পদ্ধতির মাধ্যমে উৎপন্ন হয়। এই মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন ঘটে। জনন কোষ কিন্তু আমাদের বডিতে দুই রকমের, একটা হচ্ছে পুং জনন কোষ আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। এই পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিত হয়ে, এখানের এই বাকি স্লাইডটুকু আর আসে না, একটু আমি লিখে দিচ্ছি, মিলিত হয়ে জাইগোট গঠন করে। মিলিত হয়ে কি গঠন করে? এই জাইগোট গঠন করে। আর এই জাইগোট থেকেই কিন্তু পরবর্তীতে তোমার আমার মতো একটা পুরো বডির সৃষ্টি হয়েছে। ক্লিয়ারলি? জাইগোট মিলিত হয়ে জাইগোট গঠন করে, এই পার্টটাকে একটু খেয়াল রেখো। তাহলে এইখান থেকে আমাকে বলছে জননকোষ হচ্ছে কি যৌন প্রজননে অংশগ্রহণ করবে বা যৌনক্রম দেখা যায় এরকম জীবে জননকোষ উৎপন্ন হয়। এরা মিওসিস পদ্ধতির মাধ্যমে বংশবৃদ্ধি করে। মিওসিস পদ্ধতি আমরা দেখবো সামনের টপিকেই, সামনের চ্যাপ্টারেই আসছে কীভাবে করে। তারপরে বলছে যে এরাদের মাতৃকোষটা বিভাজন ঘটে এবং দুইটা জননকোষ এরকম উৎপন্ন হয়। আর অপত্য জননকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এটাও ওই জায়গায় বুঝবা, জাস্ট একটু মাথায় রাখো। জননকোষ দুই ধরনের, একটা হচ্ছে ছেলে হইলে ছেলের বডিতে স্পার্ম উৎপন্ন হয়, আর মেয়ে হইলে মেয়ের বডিতে ওভাম উৎপন্ন হয়। আর এই যে স্পার্ম আর ওভাম, এই দুইটা মিলিত হয়ে আমাদের কি গঠন হয়? এইখানের এই জাইগোটটা গঠন হয়। তারপরেই হচ্ছে এখান থেকে বেবির সৃষ্টি হয়। তো এই ব্যাপারগুলো সম্পর্কে প্রত্যেকটি একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা আরও ডিটেলস জানবো। এখানে জাস্ট হচ্ছে আমরা একটু বেসিক জানলাম। তাহলে কোষের যে দুইটা প্রকারভেদ ছিল, এই প্রকারভেদ দুইটা আমরা এখানে শেষ করছি।
তারপরে এখানে যদি একটু খেয়াল করো, দেখো একটা উদ্ভিদ কোষ দেওয়া আছে। একটা উদ্ভিদ কোষ দেখতে আসলে কেমন, এটা শুধু জাস্ট একবার চোখ বুলাবো, এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। একটু দেখতে গিয়ে যে একটা উদ্ভিদ কোষ দেখতে এরকম, এটার কোন কোন অংশগুলো থাকে, এই ব্যাপারগুলি হচ্ছে তোমাকে এইখানে একটু দেখানোর চেষ্টা করছে। একবার জাস্ট একটু চোখ বুলে দেখে যাবা। আর এটা হচ্ছে আমাদের একটা প্রাণীকোষ, একটা প্রাণীকোষের ভিতর এটা হচ্ছে দেখতে কেমন, এই ব্যাপারটা হচ্ছে তোমাকে এখানে আলাপ করতে চাইছে, যে এইখানে এটার ভিতরে এই অংশগুলো থাকে। দেখছো একটা প্রাণীকোষ দেখতে বেসিক্যালি কীরকম, প্রাণীকোষের এই যে বাইরের দিকের এই স্ট্রাকচারটার দিকে একটু দেখো, আর উদ্ভিদ কোষের বেসিক স্ট্রাকচারটার দিকে দেখো। তারপর উদ্ভিদ কোষের বাইরের দিকের এই প্রাচীরটার কথা খেয়াল করো, আর প্রাণী কোষের বাইরে প্রাচীরটার কথা খেয়াল করো, কোনটা বেশি মোটা মনে হচ্ছে। তো এই ব্যাপারগুলোই হচ্ছে তোমরা শুধু জাস্ট একবার দেখে ফেললেই হবে। এছাড়া আর উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ থেকে আহামরি আর কিছু দেখা লাগবে না, এগুলোর চিত্র প্র্যাকটিস করা লাগবে না, কারণ এগুলোর চিত্র হচ্ছে তোমাদের এখানে আসবে না। তো আজকের এই ভিডিওটা আমরা এই পর্ব এই পর্যন্তই রাখবো। আশা করবো যে তোমরা আমাদের এই প্রথম পর্বটার পুরো ডিটেলস জিনিসটাকে বুঝতে পারছো, যে জীবকোষ আর টিস্যুর মধ্যে কি কি জিনিস হচ্ছে। প্রথমে আমরা কয়েকটা পার্ট হচ্ছে আলোচনা করছি। আমাদের এর পরের দিন থাকবে হচ্ছে সেকেন্ড পার্ট, দ্যাট মিনস যেটা হচ্ছে কোষ প্রাচীরের টপিক। আমরা ওই ভিডিওতে কোষ প্রাচীর সহ আরও কতগুলো হচ্ছে অঙ্গাণু সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করব। তো আশা করি যে তোমরা ওই ভিডিওটাও দেখবা। আর এই প্লেলিস্ট পুরোটা যদি তোমরা কাভার করতে পারো, এইটুকু আমি তোমাদেরকে একটা ইনসিউরিটি দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবা না এমন হবেই না। আর এমসিকিউ প্লাস সিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন সব হচ্ছে তোমার একসাথে কাভার হবে, শুধু যদি তোমাকে বইয়ের এই ডিটেলসগুলো একদম পিওরলি পড়ায় দেওয়া যায় এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে তোমাকে যদি ব্যাখ্যা করে দেওয়া যায়, তাহলেই হচ্ছে তুমি একদম পারফেক্টলি খুব বায়োলজিটা বুঝতে পারবা। আশা করি যে উপরের টপিকটা বুঝতে পারছো। তো আমাদের সেকেন্ড যে পর্বটা আছে ওইটা দেখার আমন্ত্রণ জানাই আজকে আমরা এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা রইল।